ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। দ্য রুথলেস ডিজায়ার, শ্রাবণী ইয়াসমিন, পর্ব 13। হাসপাতালের করিডোর জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা। কর্তব্যরত নার্স আর ওয়ার্ড বয়রা সবাই আদিষ্ট হয়ে তাকিয়ে আছে এইডেন জায়দাদের দিকে। লোকটার নাক বেয়ে এখনো রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত চেতনা আর অস্তিত্ব জুড়ে এখন কেবল বাহুবন্ধী নিস্তেজ মেয়েটি। নোভাকে পাচাকুলে নিয়েই সে দীর্ঘ করিডোর পেরিয়ে পার্কিং লটে তার গাড়ির সামনে এসে দাঁড়ালো। প্রথমে ভেবেছিল পাশের সিটেই নোভাকে বসিয়ে দেবে, কিন্তু দরজা খোলার পর কি এক অদৃশ্য মায়ার টানে এসে থমকে গেল। নোভাকে কোলে নিয়েই নামিয়ে ওই নির্জীব সিটে বসিয়ে দিতে তার মন কিছুতেই সায় দিল না। সে নোভাকে বুকে নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ির ভেতরে গুমোট অন্ধকার ঘেরা। এইডেন সিটে মাথা এলিয়ে দিয়ে জোরে কয়েকটা শ্বাস নিল। নোভাকে নিজের কোলের উপর বসিয়ে নিয়েছে। নোভার ছোট্ট মাথাটা এখন ঠিক এইডেনের প্রশস্ত বুকের ওপর স্থির হয়ে আছে। ড্রাগের তীব্র প্রতিক্রিয়ায় এইডেনের মস্তিষ্ক ঝিমঝিম করছে। চারপাশটা তার কাছে ঝাপসা আর নড়বড়ে মনে হচ্ছে। তবুও এক হাত দিয়ে সে নোভার অবিন্যস্ত চুলগুলো আগলে ধরে তার মাথাটা নিজের হৃৎপিণ্ডের খুব কাছে চেপে ধরল। এইডেন জায়দাদ যিনি দয়া বা মায়ার ধার ধারেন না, যার ইশারায় শহর কাঁপে, তিনি আজ নিজের অজান্তেই এক রমণীর মায়ায় জালে আটকা পড়েছেন। অথচ তার অতীত তাকে সবসময় শিখিয়েছে সে কোনো মূল্যবান জিনিসকে সে আগলে রাখতে পারবে না। তার চোখ বন্ধ করতেই তার কানের কাছে সেই পুরনো বিভীষিকাময় রাতের আত্মচিৎকার আর শয়তানি হাসির শব্দগুলো তীরের মতো বিষাক্ত হয়ে বিঁধতে লাগলো। এক রাশ ঘৃণা আর অস্থিরতা নিয়ে সে হুট করে চোখ মেলে তাকালো। তার দৃষ্টি নোভার স্বর্ণাভ রেশমি কেচগুচ্ছর ওপর পড়তেই যেন কিছুটা শান্তি পেল সে। পরম মমতায় নোভার মাথাটা সোজা করতে চাইল সে, কিন্তু কাণ্ডহীন নোভার দেহটা এতটাই নিস্তেজ যে তার মাথা বরাবর এইডেনের বুকের উপর হেলে পড়ছে। এইডেন এক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকলো। তারপর জীবনের সবটুকু কোমলতা দিয়ে নোভার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো। এক দৃষ্টিতে নির্দয় ভিলেন জীবনের এক এক বিরল মুহূর্ত। সেই ছোটবেলা থেকে এই প্রথম সে কাউকে এমন পবিত্রভাবে স্পর্শ করলো। তার মনে পড়ে গেল বাবার কথা। বাবা সবসময় তার মায়ের কপালে চুমু দিয়ে বলতেন, কপালে চুমু দিলে নাকি ভালোবাসা বাড়ে। এইডেন নোভার শান্ত মলিন মুখটার দিকে অপলক চেয়ে রইল। তার চোখে সেই যন্ত্রণাদায়ক কাটার দাগগুলো এখন শুকিয়ে কালচে হয়ে এসেছে। এইডেন সেই ক্ষতগুলোতে ঠোঁটে আলতো করে একটা চুমু দিল এবং অত্যন্ত নিচু ও গাঢ় স্বরে ফিসফিস করে বলল, ইউ রিয়েলি ডিজার্ভ এ হিরো প্রিন্সেস, বাট আনফর্চুনেটলি ইউ গট এ মনস্টার। তোমার কপালে এমন এক নিকৃষ্ট ভিলেন জুটেছে যার ভেতরে মায়া বা করুণা বলতে কিছুই নেই, আছে শুধু চরম নির্মমতা। আমি তোমার গল্পে সেই অভিশপ্ত অন্ধকার ছায়া, যা থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। তুমি চাইলেই আর কোনোদিন আমার থেকে পালাতে পারবে না। বেশ কিছুক্ষণ পর সে নিজেকে কিছুটা সামলে নিয়ে গাড়ি স্টার্ট দিল। এক হাতে দিয়ে নোভাকে নিজের বুকের সাথে পাথরের মতো শক্ত করে জড়িয়ে রেখেছে সে, আর অন্য হাতেই স্টিয়ারিং ঘুরিয়ে গাড়িটাকে রাতের অন্ধকারের গভীরে ছুটিয়ে দিল। মাম্মা, আমি সত্যি বলছি, সেখানে একটা একটা গোপন ঘর আছে। আমি নিজের চোখে দেখেছি। সেখানে এক বয়স্ক মহিলা ছিল। কালো জাদুর জন্য যা যা দরকার তার সব আয়োজন সেখানে আছে। সেখানে কেউ একজন সেখানে বসে নিয়মিত ব্ল্যাক ম্যাজিক করে মাম্মা। লিলি এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো। আতঙ্কে তার কণ্ঠস্বর কাঁপছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে। কিন্তু ভ্যানিসা লিলির এই অদ্ভুত দাবিতে মোটেও বিচলিত হলো না। বরং মেয়ের এমন অস্বাভাবিক আচরণে তিনি ভীষণ বিরক্ত হলেন। ভ্রুকুচকে কড়া স্বরে তিনি বললেন, মাথা খারাপ করো না তো লিলি। ঘুমের ঘোরে কিসব আজে বাজে স্বপ্ন দেখছো তার ঠিক নেই। আমরা তো সবাই তোমার সঙ্গে গিয়ে দেখে এলাম। সেথায়
আমরা তো কোনো ধূলিকণা ছাড়া আর কিছুই দেখলাম না। ছবির পেছনে চাবি ঢোকানোর কোনো ছিদ্র নেই। সেখানে গোপন দরজাও নেই। অথচ তুমি বলছো তুমি ভিতরে গিয়েছিলে। এবার লিলি মরিয়া হয়ে উঠল। নিজের বালিশের নিচে হাত দিয়ে সেই রহস্যময় চাবিটা বের করে মায়ের সামনে ধরল। কাঁপা গলায় বলল, এই যে, এই দেখো, এই চাবিটা দিয়েই আমি দরজা খুলেছিলাম। ভ্যানিশা চাবিটা হাত বাড়িয়ে নিলেন। উল্টেপাল্টে ভালো করে পরীক্ষা করে অবজ্ঞার হাসি হেসে বললেন, আরে বোকা মেয়ে, এটা তো তোমার গ্র্যান্ডমাদারের সিন্দুকের চাবি। বিশ্বাস হচ্ছে না? দাঁড়াও দেখাচ্ছি। ভ্যানিসা দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ পর মিসেস ন্যান্সি রাইলের ঘর থেকে একটা পুরনো আমলের ছোট্ট সিন্দুক নিয়ে ফিরে এলেন। লিলির চোখের সামনে সেই রহস্যময় চাবিটা সিন্দুকের ছিদ্রে ঢুকিয়ে মোচড় দিলেন তিনি। মুহূর্তেই সিন্দুকটি খুলে গেল। লিলি বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। তার মা তাকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়েছে, কিন্তু নিজের ইন্দ্রিয়কে সে অবিশ্বাস কি করে? স্বপ্ন হলেও সেটা এতটা বাস্তব মনে হলো কেন? সে তো স্পষ্ট অনুভব করেছিল সেই ঘরের গুমট তপ্ত বাতাস আর সেই বৃদ্ধ হাড় হিম করা ফিসফিসানি। যদি সবটাই স্বপ্নই হয়, তবে সে জ্ঞান হারানোর পর নিজেকে বিছানায় সবটা যদি স্বপ্ন হয়, তবে সে হারানোর পর নিজের বিছানায় এলো কি করে? লিলির ঘোর কাটল মায়ের গম্ভীর কণ্ঠস্বরে। তোমার ভাই ইউএস থেকে এসেছে। যাও, নিচে গিয়ে ওর সাথে দেখা করে আসো। এই বলে ভ্যানিসা ঘর থেকে বেরিয়ে গেলেন। লিলি পাথরের মতো বিছানায় বসে রইল। তার মনে হাজারো প্রশ্ন। তবে কি সে সত্যি মানসিক ভারসাম্য হারাচ্ছে? লিলি ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। ড্রয়িং রুমের সোফায় এক দানব দীর্ঘদেহী পুরুষ বসে আছে। পেছনে আছে তার চওড়া পিঠ আর শক্তপোক্ত গড়ন স্পষ্ট বোঝা যাচ্ছে। লিলি বুক ভরে দীর্ঘশ্বাস নিয়ে নিজের ভেতরে সাহস সঞ্চয় করলো। এই লোকটা তার ভাই, আপন ভাই। কিন্তু শৈশব থেকেই লিলি তাকে বড় ভাই হিসেবে জানে। আজ দীর্ঘ 15 বছর পর সে আরজানকে দেখছে। লিলির যখন মাত্র 5 বছর বয়স, তখন 19 বছরের তরুণ আরজান দেশ ছেড়ে ইউএস পাড়ি জমিয়েছিল। আজ 15 বছর পর সেই কিশোরী লিলি তখন তরুণী সেই কিশোরী লিলি এখন তরুণী, আর আজরান এক পরিণত পুরুষ। লিলি আজরানের সামনে গিয়ে দাঁড়ালো। মুখে আলতো সৌজন্যতার হাসি ফুটিয়ে বলল, গুড মর্নিং ভাইয়া। কি দারুণ একটা সারপ্রাইজ দিলে। আজরান মাথা তুলে তাকালো। তার স্থির বাদামি চোখের মণিঝোড়া লিলির চেহারার উপর নিবদ্ধ হলো। লিলিকে দেখে সে উঠে দাঁড়ালো এবং গম্ভীর স্বরে বলল, লিলি, কেমন আছিস? লিলি কিছুটা আমতা আমতা করে উত্তর দিল, ভালো। তুমি কেমন আছো? চলছে। আজরান সংক্ষিপ্ত উত্তর দিল। এরপর হাত ইশারায় সোফায় দেখিয়ে বলল, বস। দাঁড়িয়ে আছিস কেন? লিলি সামনের চেয়ারটায় গুছিয়ে বসলো এবং আজরানকে খুঁটিয়ে লক্ষ্য করতে লাগলো। 34 বছরের আজরান এখন দারুণ সুপুরুষ। প্রায় 6 ফুট 2 ইঞ্চির কাছাকাছি উচ্চতা আর ফর্সা গায়ের রঙে তাকে বেশ অভিজাত লাগছে। লিলি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞাসা করলো, এতগুলো বছর পর হঠাৎ লন্ডনে কি মনে করে এলে? আজরান কিছুক্ষণ নীরব রইল। তারপর ধীর গলায় বলল, আমার রেস্টুরেন্টের একটা নতুন ব্রাঞ্চ এখানে খুলবো ভাবছি, তাই আসা। কাজটা শেষ হওয়া না পর্যন্ত লন্ডনেই থাকবো। তাছাড়া আরও কিছু ব্যক্তিগত কাজ আছে আমার। পুরনো কিছু পাওনাদারদের সাথে দেনা পাওনার হিসাব চুকানো বাকি, সেগুলো শোধ করতে হবে। বেলার কাটা 11টা ছুঁই ছুঁই। অথচ আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার বস এইডেন জায়দাদের ঘুম ভাঙলেও কোনো লক্ষণ নেই। বিশাল রাজকীয় পালঙ্কের ঠিক মাঝখানে সে শুয়ে আছে। তার শক্তপোক্ত দুহাতের বেষ্টনীতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রাখা নোভার ছোট্ট শরীরটাকে যেন এক মুহূর্তের জন্য বাঁধন আগলা করতেই নোভা চিরতরে হারিয়ে যাবে। বাইরের জগতের কাছে নিষ্ঠুর হিসেবে পরিচিত এই লোকটা যে একটা মেয়েকে হারানোর ভয়ে এভাবে জাপটে ধরে রাখতে পারে, তা নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। হঠাৎ ফোনের কর্কশ শব্দে এইডেনের কাঁচা ঘুমটা ভেঙে গেল। সে বিরক্তিতে ভ্রু কুঁচকে বালিশের পাশ থেকে ফোনটা হাতড়ে নিয়ে চোখের সামনে ধরল। স্ক্রিনে কেনিতের নাম ভাসছে। এডেন ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিল। ঠিক তখনই সে বুকের ওপর এক অদ্ভুত উষ্ণতা অনুভব করলো। দৃষ্টি নিচে নামাতেই দেখলো নোভা তার বুকের মাঝে কুণ্ডুলি পাকিয়ে পরম নিশ্চিন্তে শুয়ে আছে।
নোভার শ্বাস-প্রশ্বাস এখন অনেকটা স্বাভাবিক। বোঝা যাচ্ছে আগের চেয়ে সে কিছুটা সুস্থ। আজ নিয়ে টানা ৩ দিন হলো মেয়েটা জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। পরক্ষণে যেন হুঁশ ফিরল এইডেনের। সে ঝটকা দিয়ে নোভার থেকে কিছুটা দূরে সরে গেল। নিজের মনে প্রশ্ন জাগলো, এই মেয়ে তার বিছানায় এলো কি করে? তার বাড়িতেই বা এলো কখন? স্মৃতি হাতড়াতেই গতরাতের অস্পষ্ট আর আবছা দৃশ্যগুলো চোখের সামনে সিনেমার মতো ভেসে উঠতে শুরু করলো। নিজের ওপর এক চরম বিরক্ত দানা বাঁধলো তার। আজকাল কোনো মেয়ের সাথেই সে ঠিকঠাক মেলামেশা করতে পারছে না। কেন যেন অন্য মেয়েদের কাছে গিয়েও তাকে ফিরে আসতে হচ্ছে বারবার। আগের মতো সে আগ্রহটা সে আর কোনো কারো মাঝে খুঁজে পাচ্ছে না। কেন এমন হচ্ছে? তার উত্তর এইডেনের নিজের কাছেও নেই। অথচ যে মেয়েটাকে সে দু চোখে সহ্য করতে পারে না, তার প্রতি কেন যেন এক তীব্র আকর্ষণ কাজ করছে। সে খুঁটিয়ে খুঁটিয়ে নোভার পা থেকে মাথা অব্দি পরখ করলো। কি আছে এই বাচ্চা মেয়েটার মাঝে? এইডেনের বয়স এখন ৩১-এর কোঠায়। আর এই মেয়েটার বয়স মেরে কোটে ১৭ কি ১৮ হবে। বয়সের হিসেবে নোভা তার চেয়ে অনেক ছোট। এটুকু একটা মেয়ে যে তার অবর্ণীয় নিষ্ঠুরতা সহ্য করতে পারবে না, সেটাই তো স্বাভাবিক। হয়তো অতটা জোর করা তার ঠিক হয়নি, কিন্তু যা ঘটার তা তো ঘটে গেছে। এখন আর এসব ভেবে লাভ কি? ঘুমন্ত নোভাকে এখন বেশ নিষ্পাপ আর মিষ্টি দেখাচ্ছে। এডেনের অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে রইল। মনের অজান্তেই সে নোভার মুখের উপর ঝুঁকে পড়ল এবং তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মেলালো। তবে একবারের ছোঁয়ায় কোনো পাশবিকতা ছিল না, ছিল এক অদ্ভুত কোমলতা। অচেতন অবচেতন নোভা ঘুমের ঘোরেই একবার শিউরে উঠল। এইডেন তাকে কোলে তুলে নিল। তার মূল প্রাসাদ সম বাড়ির ঠিক পাশেই রয়েছে বিশাল এক গেস্ট হাউস। উন্মুক্ত গায়ে নোভাকে পাজা কোলে নিয়ে সে সেই গেস্ট হাউসের দিকে হাঁটা দিল। রোদে পোড়া চড়া পিঠে আঁকা ঈগল মানব আর ট্যাটুটা তার হাঁটার তালে তালে যেন ডানা ঝাপটাচ্ছে। নোভাকে গেস্ট হাউসের এক রাজকীয় ঘরে রেখে এলো সে। সেখানে কড়া পাহারার জন্য মোতায়েন করলো একদল বিশ্বস্ত গার্ড আর কর্মচারী। পুরো ঘরটা এখন সিসি ক্যামেরার নজরদারিতে বন্দি। নিজের ঘরে ফিরে এইডেন ল্যাপটপের সব কয়টি ক্যামেরার অ্যাক্সেস অন করে দিল। স্ক্রিনে ফুটে উঠল বিছানায় শুয়ে থাকা নোভার সেই নিথর ছবি। এইডেন ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটে উঠল। সে খুব নিচু স্বরে বিড়বিড় করে বলল, আমার খাঁচায় বন্দি হরিণী তুমি। একটু ধৈর্য ধরো নোবা পাখি। তোমাকে আমি তিল তিল করে শিকার করব। হাজার হোক, তুমি তো এখনো বাচ্চাই। চলবে। এই গল্পের প্রেক্ষিতে আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, আজরানটা কে হতে পারে? সেই ব্ল্যাক ম্যাজিকের রুমটাই বা কোথায় হারিয়ে গেল? লিলির কাছে চাবি দিয়ে কি করে সিন্দুক খুলে গেল? সেটা তো দরজার চাবি ছিল, তাই না? আপনাদের কি মনে হয় লিলি কি সব স্বপ্নই দেখেছে? জানাতে ভুলবেন না।